ও ভাই, খিচুড়ি ইলিশ খাবেন? খিচুড়ি ইলিশ বৃষ্টির দিনে এমন খিচুড়ি ইলিশ আর কোথাও পাবেন না। খেতে অনেক মজা। তাই নাকি ভাই? দাও দেখিনি কেমন খেতে মজা। তারপর আর্য লোকটিকে খিচুড়ি ইলিশ খেতে দেয়। তখন আরেকটি লোক, ও ভাই, নতুন হোটেল দিয়েছো বুঝি? আমাকেও দাও খিচুড়ি ইলিশ। বৃষ্টির দিনে খিচুড়ি ইলিশ খাওয়ার মজাটাই যে আলাদা। বাহ, সত্যিই খিচুড়ি ইলিশ তো অনেক মজার হয়েছে। কিন্তু তুমি কে ভাই? আগে তো এখানে দেখিনি। এ গায়ে নতুন এসেছো বুঝি? আর এই খিচুড়ি ইলিশের দোকানও তো দেখে নতুনই মনে হচ্ছে। সবই বিধাতার লীলা খেলা। জমিদার বংশের ছেলে, নাম আমার আর্য। বাবার মৃত্যুর পর জমিদারি পাই আমি। আমার পরিবার বলতে আমার ছোট ভাই, ভাইয়ের বউ, আমার গিন্নি আর আমার মা। একদিন আমার গিন্নি খুব অসুস্থ হয়ে পড়ে। তার রোগ নির্ণয় করতে বড় এক বৈদ্য আসে জমিদার বাড়িতে। তারপর কি দেখছেন বৈদ্যমশাই? বৌমা যেভাবে শ্বাস তুলছে, তাতে বৌমার অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নারী চলাচল অতি ক্ষীণ। শ্বাস চলাচল যেভাবে করছে, তাতে মনে হচ্ছে আজ রাতটুকুই হয়তো বা। কি বলছেন কি বৈদ্যমশাই? বৌমাটা এভাবে অকালে চলে যাবে? এটা আমাকে বসে বসে দেখতে হবে। হায় বিধাতা, এ তুমি কোন খেলা খেলছো? আমি তো সব চেষ্টাই করলাম। আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। সবই বিধাতার লীলা খেলা। কে যে কখন পৃথিবীর মায়া ত্যাগ করে। সুন্দর মেয়ে দেখে ছেলের বিয়ে দিলাম, আর বছর খানিক যেতে না যেতেই শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। কিভাবে বৈদ্যমশাই? দেখুন, ভেতরে ভেতরে হয়তো কোনো রোগ বাসা বেঁধেছিল, তাই আমি রোগটা ধরতে পারলাম না। আমি শত চেষ্টা করেও এ রোগ শনাক্ত করতে পারলাম না। মা, মা, একটু পানি, একটু পানি। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমাকে একটু পানি দেন মা। আহ আহ পানি, পানি। ওরে ওরে আর্য, বউয়ের মুখে পানি দে বাপ। হায় বিধাতা, এ তুমি কেন করছো? আমার লক্ষ্মী বৌমাকে এত কষ্ট কেন দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ মা, দিচ্ছি। হ্যাঁ গো, তুমি এরকম করছো কেন? তুমি কি কিছু বলতে চাচ্ছ? এদিকে ছোট বউ মিনু নিজের ঘরে বসে সব শুনছিল। তার শাশুড়ির কান্নার আওয়াজ শুনে সে বলে, হা 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 হা, মরেছে মরেছে মরেছে। যারা এই বাড়ির লক্ষ্মী হতে আসবে, তারা আমার হাতে এভাবেই মরবে। এই বাড়ির লক্ষ্মী শুধুমাত্র আমি। এই বংশের উত্তরাধিকার আমার ছেলে। তারপর যেই ভাগ বসাতে আসবে, আমি তাকে এইভাবে সরিয়ে দেব। বউ হারানোর দুঃখে আর্য ভীষণ ভেঙে পড়ে। তারই অবস্থা দেখে তার মা ঠিক করেন আবার তার ছেলের বিয়ে দিবেন। এদিকে বিয়ের খবর শুনে ছোট বউ মিনু জ্বলে পুড়ে আগুন হয়ে যায়। সে তার স্বামী আনন্দকে এসে বলি যে আর কতকাল এভাবে বসে থাকবে শুনি? এবার তো সবটা বুঝে নিতে হবে। তোমার ভাই তো একেবারে বেঁকে বসেছে, আর কতকাল তোমার ভাইয়ের মুখোপেক্ষী হয়ে থাকবে? এবার তো সবকিছু বুঝে নাও। আরে, সে হবে ক্ষণ। এত তাড়াহুড়া করার কি আছে শুনি? সব হিসেব নিকেশ বুঝে নিব ক্ষণ। হবে ক্ষণ বলে বসে বসে পড়লে হবে? ওদিকে মা আবার তোমার ভাইয়ের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। একবার যদি তোমার ভাই বিয়ে করে নেয় না, তাহলে আর কখনো জমিদারি পাবে না, এই আমি বলে দিচ্ছি। কি বলছো কি? ভাইয়া আবার বিয়ে করছেন? তাহলে আমাদের স্বপ্ন, তার কি হবে? আমাদের স্বপ্নটা কি স্বপ্নই রয়ে যাবে গো?
জলে ভেসে যাবে আমাদের স্বপ্ন। আমার ছেলের আর জমিদার হওয়া হবে না। তোমার ভাই বিয়ে করলে তার সন্তান হবে, সেই হবে এই বংশের জমিদার। আমার এত সব চেষ্টা সব জলে যাবে। না না, অমন বলো না। এই সব শুনলেই মনটা একেবারে খারাপ হয়ে যায়। আমার এতদিনের স্বপ্ন এইভাবে নষ্ট হতে পারে না। বলছি কি আর সাধে, শোনো, এই সুযোগ মন ভোলা ভাইয়ের কাছ থেকে যা পারো লিখিয়ে নাও। এই সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে আর ফিরে আসবে না। তখন আমাদের বসে বসে আটে চুষতে হবে। এদিকে তাদের মা আর্যকে মেয়ের ছবি দেখাতে তার ঘরে যায়। ঘরে গিয়ে দেখে তার ছোট্ট ছেলে আনন্দ সেখানে উপস্থিত রয়েছে। বাবা আর্য, এই ছবিটা দেখ বাবা, বেশ ভালো লক্ষ্মী মতন মেয়ে, তোর বেশ পছন্দ হবে। এই মেয়ে তোর ঘর আলো করবে বাবা। দেখার দরকার নেই মা, তোমরা যা ভালো মনে করো তাই করো। তোমরা যা বলবে আমি তাই করব। বেশ, তবে আগামী মাঘে ভালো দিন দেখে তারিখ ঠিক করলাম। তুই মানসিকভাবে তৈরি থাকিস বাবা। আমি চললাম। আনন্দ, তুই একটু আর্যের পাশে থাকিস বাবা। হ্যাঁ রে আনন্দ, কি একটা কোথায় যেন সই করতে বলছিলি? দে দে, সইটা করে একটু বিশ্রাম নেব। তা কোথায় সই করব? এই তো এইখানে ভাইয়া। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি সব কাগজ দেখে নিয়েছি। তুমি শুধু সইটা করে দাও। পরদিন সন্ধ্যাবেলায় তাদের মা বারান্দায় দাঁড়িয়ে, হে বিধাতা, সহায় থেকো। আমার ছেলেকে তুমি সব বিপদ আপদ থেকে রক্ষে করো। সকল খারাপ দৃষ্টি থেকে তুমি আমার ছেলেটিকে বাঁচিও। এমন সময় হঠাৎ বেনির আত্মা তাদের মায়ের সামনে প্রকট হয়। কিন্তু তিনি বেনির আত্মা দেখতে পান না, তার কোনো কথাও সে শুনতে পায় না। মা মা, ওরা নতুন বউকে ভালো থাকতে দিবে না মা। ওরা নতুন বউকে বাঁচতে দিবে না। যেভাবে আমাকে শেষ করেছে সেভাবে নতুন বউকেও শেষ করে দেবে মা। ও মা, আপনি কি আমার কথা শুনতে পারছেন? মা তো আমার কথা কিছুই শুনছে না। হায় বিধাতা, এবারে আমি কি করি? অবশেষে আর্যর বিয়ে হয় এক রূপবতী মেয়ের সাথে। ময়না তার নাম। ওগো, শুনছো তুমি? আমার কথা শুনতে পাচ্ছ? আরে নতুন বউ তো আমার কথা কিছুই শুনছে না। আমি বরং বাইরে গিয়ে ভাবি কি করা যায়। এই অসময়ে আবার কে আসলো? আমি দেখছি, আপনি বসুন। বলি মহারানী, তোমরা এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়ি আমাদের, এখানে শুধুমাত্র আমরাই থাকবো, আর আমাদেরই জমিদারি চলবে। কি হয়েছে ছোট বউ? তুমি চেঁচামেচি করছো কেন? কিসের চেঁচামেচি? মিনু যা বলেছে ঠিকই বলেছে। এই বাড়ি আমাদের, আর এখানে অন্য কারো জমিদার আর চলবে না। ভাইকে বলো তার বউকে নিয়ে এখনই বেরিয়ে যেতে। এসব কি বলছিস ভাই তুই? এই দেখো দলিল, এই সকল কিছু আমাদের। আমার আর কিছুই বুঝতে বাকি নেই ভাই। মা, ময়না, চলো, এখানে আর এক মুহূর্তও নয়। কিন্তু এই বৃষ্টির মধ্যে কোথায় যাবি বাবা? আজ রাতটুকু থেকে গেলে হয় না বাবা? না না না, রাতটুকু থাকতে হবে না। এখনই সব বের করে আমাকে উদ্ধার করেন দেখিনি। তারপর সবাই বৃষ্টির মধ্যে বেরিয়ে যায়। তারা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসে। রাস্তার পাশেই তারা একটি পুরাতন কুঁড়ে ঘর দেখতে পায়। মা, ময়না, ওই তো একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। চলো, আমরা ওই জায়গাতেই আশ্রয় নিব। যাক বাবা, এই বৃষ্টির মধ্যে থাকার তো একটা জায়গা মিলল। সবই তো ঠিক আছে, কিন্তু নতুন বউকে নিয়ে এভাবে বাহিরে বাহিরে থাকবি বাবা? মা গো মা, শুনছেন না? এ কি হচ্ছে আমার সাথে? কেউই দেখে আমার কথা শুনতে পায় না।
তারপর বেনির আত্মা ময়নার দেহে ভর করে। তখন সে দেখে তার সামনে ময়না নয় বরং বেনি দাঁড়িয়ে আছে। তা দেখে সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এ এ এ কি বেনি, তো তুমি তো মারা গিয়েছিলে। ভূত, মা মা, ভূত। ভূত? কোথায় ভূত? সবকিছু তো ঠিকই আছে বাবা আর্য, তোর মনের ভুল হয়তো বাবা। বৌমা তোমার ঘুম পেয়েছে নিশ্চয়। চলো আমার সাথে শুবে চলো। তুই মাথা থেকে বড় বৌমার চিন্তাটা সরিয়ে নিয়ে দেখি। রাতে দুজনে ঘুমানোর সময় নিজেদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে বৌমা বলে ওঠে, মা কি ভাবলেন? আমরা কি খাবো, কোথায় থাকবো সেটা নিয়ে আমি বলি কি, আমরা যদি একটা খিচুড়ি ইলিশের হোটেল খুলে বসি তাহলে মন্দ হয় না। তা তুমি মন্দ বলনি বৌমা, বৃষ্টির দিনে খিচুড়ি ইলিশ ভালো বিক্রি হবে। তাহলে দেরি কেন? কাল সকালেই আমরা খিচুড়ি ইলিশ রান্না করে বিক্রি করতে শুরু করব। ঠিক আছে বৌমা, এখন ঘুমিয়ে পড়ো। সত্যিই ভাই, তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। তুমি এভাবে এখানেই থাকো, একদিন দেখবে ঠিক সফল হবে। আজ আমরা উঠি বড়। ওই দেখো, ওখানে একটা হোটেল দেখা যাচ্ছে। বৃষ্টির দিনে খিচুড়ি ইলিশ, চলো না গো, অনেকদিন খিচুড়ি ইলিশ খাই না। চেয়ে দেখি একবার, যদি একটু খিচুড়ি ইলিশ পাই। বলছো? চলো দেখি। আমাদেরকে একটু খেতে দিবেন, আমরা অনেক ক্ষুধার্ত। আমাদেরকে ফিরিয়ে দিবেন না দয়া করে, একটু খাবার দিন না। বসো বাছা বসো, দিচ্ছি। আনন্দ তুই? এ কি ছোট বৌমা, তোমাদের কি হয়েছে? তোমরা ভিখারির মতো ছেঁড়া কাপড় চোপড় পরে রয়েছো কেন? আর এইভাবে খাবার চেয়ে খাচ্ছ যে বড়? তারা কথা না বলে লজ্জায় চলে যেতে লাগে সেখান থেকে। কি হলো ভাই, চলে যাচ্ছিস কেন? আয় ভাই, খাবি চল। বৃষ্টির দিনের খিচুড়ি ইলিশ তোর তো অনেক পছন্দ, চল ভাই খাবি। আমাকে মাফ করে দাও মা, আমি লোভে পড়ে তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছি। সব কিছু মিনুর জন্য মা, ও সব সময় আমাকে উল্টাপাল্টা বুঝিয়েছে মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। মা, ও মা, ছোটরা ভুল করতেই পারে মা, আপনি ওদেরকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিন মা। কিন্তু তোরা ভিখারির মতো। তোমরা চলে আসার পর আমরা জমিদারি ভালোভাবে চালাতে পারিনি, আর আমরা অনেক ঋণে পড়ে যাই। তারপর পাওনাদাররা আস্তে আস্তে আমাদের সব কিছু নিয়ে যায়। শেষ সম্বল জমিদার বাড়িটুকুও আমরা ধরে রাখতে পারিনি। তারপর আমরা বাহিরে বাহিরে রাত কাটাতে থাকি, আর এভাবেই চেয়ে চিনতে খেতে হয়। আহারে, আসো দেখি, ভেতরে আসো। তোমরা আজ থেকে বাহিরে না, আমাদের সাথে এখানে থাকবে। সত্যি তুমি অনেক ভালো, তোমাদেরকে আমরা বের করে দিলাম আর তোমরা আমাদেরকে আশ্রয় দিলে। তারপর থেকে তারা সকলেই একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।